মাশাআল্লাহ, আল্লাহ ধরেন ইরানের সহায় হোক, কারণ ইরান হচ্ছে পৃথিবীর সেই ৫৭টা মুসলিম রাষ্ট্রের ভিতরে একমাত্র মুসলিম রাষ্ট্র যে রাষ্ট্রটা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে। আমেরিকাকে কোনো পাত্তা না দিয়ে তারা নিজেদের অস্তিত্ব, মান, মর্যাদা, ইজ্জত এবং দেশপ্রেম নিয়ে যুদ্ধ করে যাচ্ছে। সুতরাং আম, ইরাকের প্রতি, ইরাকের জনগণ যারা আছে তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে আজকে এই যুদ্ধের ৭ম দিন, কিন্তু ইরানের সাথে আমেরিকার যুদ্ধ কিন্তু আজকের না ভাই। গত ৫০ বছরের বেশি সময় ধরে ইরান লড়ছে আমেরিকার বিরুদ্ধে, এবং আম, আমেরিকা ইরানের বিরুদ্ধে লড়ছে ইসরায়েল এর মাধ্যমে। সুতরাং এই যুদ্ধ কখনো বন্ধ হয় নাই। ইরানের উপরে স্যাংশন দেয়া রাখছে, এবং এই স্যাংশনের কারণে ধরেন ইরান লুকায়া চুরায়া তার যে তেল আছে সেই তেল বিক্রি করে, কারণ তার তো ডলারে বিক্রি করার মানে সুযোগ রাখে নাই। সুতরাং সে এই তেল বিক্রি করে লুকায়া চুরায়া। তার যে তেল এবং গ্যাস সম্পদ যেটা আছে সেটা থাকার পরেও সে এটার পূর্ণ সদ্ব্যবহার করতে পারছে না, কারণ আমেরিকান স্যাংশন। দ্বিতীয়ত হচ্ছে ইরানের কিছু রিজার্ভ ছিল আমেরিকান ডলারে, এই রিজার্ভটাও আমেরিকা জব্দ করে রাখছে এখনো। শুধু ইরান না, ইরান ছাড়াও মনে করেন রাশিয়া এবং আফগানিস্তানের এই ডলার কিন্তু জব্দ করে রাখছে আমেরিকা। এখন কষ্টটা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করে যে আমাদের মুসলিম ভাই যারা আছে, রাষ্ট্র আশেপাশে যারা আছে, তারা কেন ইরানকে সহায়তা করে না। তার একটা বড় কারণ হচ্ছে যে এই সব কয়টা রাষ্ট্রের কিন্তু রিজার্ভ হচ্ছে আমেরিকান ডলারে। আর আমেরিকান একটা নিয়ম আছে যে আমেরিকা যদি কোনো রাষ্ট্রের ডলার জব্দ করতে চায়, রিজার্ভে যেটা আছে, এটা তাদের একটা আইন আছে, আইন প্রয়োগ করে অনির্দিষ্টকালের জন্য এটা জব্দ করে রাখতে পারে তারা। তো এই কষ্ট নিয়ে, এই প্রতিবন্ধকতা নিয়ে, এই প্রতিকূলতা নিয়ে ইরান কিন্তু সেই মানে বছরের পর বছর আমেরিকান হেজিমনির বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছে। আপনি আরো জানবেন যে ইরানের যে প্রযুক্তিগত আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাটাকে যতভাবে সম্ভব মানে আমেরিকা এটাকে রুদ্ধ করে রাখছে। আজকে মোহাম্মদ মোসাদ্দেক সাহেব যখন ক্ষমতায় ছিল ইরানে, তখন সে হঠাৎ করে একটা আদেশ দিল যে ইরানের তেল জাতীয় সম্পদ। আগে বিভিন্ন ব্রিটিশ আর আমেরিকান কোম্পানি এই তেল নামমাত্র মূল্যে তুলে বিক্রি করতো, এবং সব টাকা। এটা কত সালের ঘটনা এই মোসাদ্দেক সাহেবের? এটা ধরেন 70-এর দশকের ঘটনা, ঠিক আছে। এবং তারপরে এই মোসাদ্দেককে যখন মানে মোসাদ্দেক যখন বললো যে না, এখন থেকে ইরানের তেল ইরান বিক্রি করবে, ওই ব্রিটিশ পেট্রোলিয়াম আর অন্যরা বিক্রি করতে পারবে না, তখন আমেরিকা করলো কি, ইরানের বিরুদ্ধে ওই মানে মোসাদ্দেকের সরকারকে কুয়ের মাধ্যমে পতন ঘটালো। এবং এই কুয়ের সাথে জড়িত ছিল আমেরিকার সিআইএ আর ব্রিটিশ MI6, যেটা তারা মিলে এই কু করলো। করার পরে তারা ক্ষমতায় আনলো কাকে? শাহরেজা পেহলাভিকে। এবং এই শাহরেজা পেহলাভি যখন ক্ষমতায় আসলো, তখন আমেরিকাই ইরানকে বলল যে তুমি যেহেতু আমাকে আবার তেল কেনার সুযোগ দিচ্ছ, তার বিনিময়ে তোমাকে আমি পারমাণবিক যে প্রোগ্রাম আছে, এই নিউক্লিয়ার প্রোগ্রাম উপহার দিচ্ছি। এবং এটা কিন্তু তাদেরই উপহার দেওয়া প্রোগ্রাম। এবং তখন এই একই সময়ে পাকিস্তান, তারপরে হচ্ছে ভারত, উত্তর কোরিয়া এবং ইসরায়েল, এই 4টা রাষ্ট্র কিন্তু ইউরেনিয়াম এনরিচ করতেছিল। তার মানে হচ্ছে এই পারমাণবিক যে ইরান সক্ষমতা অর্জন করেছে, এটা আমেরিকারই আসলে উপহার দেওয়া, আমেরিকারই দান, এবং আমেরিকা এখন এটা ফেরত চাচ্ছে। এখন কেন হঠাৎ করে এক সময় যে ভালোবেসে উপহারটা দিছিল আমেরিকা, এটা হঠাৎ করে কেন সে ফেরত চাইলো এখন? এবার তো তারা গত কিছুদিন ধরে বলতেছে যে এই পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার জন্য ইরানকে আক্রমণ করছে। তো পরবর্তীতে যেটা হইলো, শাহরেজা পাহলেভি যখন ওই যে অনেকটা শেখ হাসিনা স্টাইলে এই ভারতকে যা দিয়েছি ওই স্টাইলে যখন দেওয়া শুরু করলো, তখন আয়াতুল্লাহ খামেনি, উনি হচ্ছেন আয়াতুল্লাহ খোমেনি, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। সো ওনার নেতৃত্বে ধরেন এই যে রেভলিউশনটা হইলো, এটা 1979 সালে হইলো। 79 সালে হওয়ার পরে তারপরে ধরেন ওখানে এই যে IRGC তৈরি হইলো এবং অন্যান্য জিনিস তৈরি হইলো, এবং ইরানের পুরা চেহারা পাল্টে গেল। এবং তখন থেকে আমেরিকা ইরানের পিছনে লাগলো যে কিভাবে এই
যে রেভলিউশনারি যে শক্তিটা আসছে, ইসলামিক যে শক্তিটা আসছে, এটা কিভাবে ধ্বংস করা যায়। তো অনেকে দেখবেন যে খোমেনি আর খামেনি একই রকম মনে করে। খোমেনি হচ্ছে উনি, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। আর এই যে মারা গেল 2 দিন আগে 3 দিন আগে, ইনি হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি, একজন খো আর একজন খা। তো যাই হোক, তো এখন এই যে মানে আহ, বর্তমানের প্রেক্ষাপটে যদি আমি আসি, তখন থেকে মনে করেন যে ইসরায়েলের মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে মানে ইরানকে তারা ডমিনেট করার চেষ্টা করত। এবং এই যে আজকে ইরানের উপরে আক্রমণ করলো আমেরিকা, এটা কিন্তু সেই তখনকার থেকে পরিকল্পনা। আমেরিকা কিন্তু রাতারাতি কোনো পরিকল্পনা করে না, তারা অনেক দিন ধরে পরিকল্পনা করে, এবং তাদের এই পরিকল্পনায় ছিল যে ইরানকে একেবারে শেষ করে দিবে। এখন এটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে কেন ইরানের উপরে এত রাগ। ইসরায়েল রাষ্ট্রটার জন্ম হয়েছে 1948 সালে, ঠিক আছে? কেমনে জন্ম হইল? প্রথম বিশ্বযুদ্ধের আগে থেকেই এই ইহুদিদেরকে নিয়ে ইউরোপ খুব যন্ত্রণায় ছিল, এদেরকে তারা কেউ পছন্দ করতো না। এবং আপনি যেহেতু বাইরে থাকেন, আপনি গেটো শব্দটা শুনছেন হয়তো। এই বিভিন্ন ইউরোপিয়ান গেটোতে ইহুদিদেরকে বস্তিতে রাখা হইতো, এরা সাধারণ মানুষের সাথে মিশতে পারতো না। তো তখন ইহুদিদের জন্য তারা চিন্তা করলো যে এদের কোথায় পাঠানো যায়, ইউরোপ থেকে বাইর করে দিয়ে কোথায় তাদেরকে পাঠানো যায়। তারা কি ইহুদিদেরকে নিচু বংশীয় মনে করতো বা অস্পৃশ্য, যেমন ওই যে হিন্দুদের ভিতরে শূদ্র টাইপের? না, অস্পৃশ্য মনে করতো না, কিন্তু ইহুদিদের কাজ কাম এত মানে শ্রুট টাইপের ছিল, এই জন্য তাদেরকে তারা কেউ পছন্দ করতো না। আপনি হ্যামলেটের কথা মনে আছে শেক্সপিয়ারের? ওইখানেও কিন্তু ইহুদি ব্যবসায়ীর কথা বলা আছে, যে সে টাকা ধার দিছিল এক ইংলিশ লোকরে, এবং বলছিল যদি টাকা ফেরত দিতে না পারো তাহলে তোমার বুকের মাংস কেটে নিবো আমি। তো তারা ছিল এত কঠোর এবং এত শ্রুত, তো এই জন্য তারা এই ইউরোপিয়ানরা এদেরকে ভালোবাসতো না। আপনার জার্মানরা দেখছেন না, দলে দলে মারছে এদেরকে, তো এদেরকে লাইক করতো না। তো তখন তারা সিদ্ধান্ত নিল যে এই ইহুদিদেরকে এই ইউরোপের বাইরে কোনো একটা জায়গায় একসাথে জড়ো করে রাখবে। তো ফার্স্টে আর্জেন্টিনার কথা চিন্তা করলো, তারপরে চিন্তা করলো যে জিম্বাবুয়েতে পাঠানো যায় কিনা। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন তেল পাওয়া গেল, খনিজ তেল পাওয়া গেল, এবং যখন ব্রিটিশরা টের পাইলো যে পুরা মধ্যপ্রাচ্য তেলের উপরে ভাসতেছে, তখন তারা চিন্তা করলো আরে এই মধ্যপ্রাচ্যে তো আমাদের একটা মানে দরকার, রাষ্ট্র দরকার, যার মাধ্যমে আমরা মধ্যপ্রাচ্যের এই তেল সম্পদ এবং অন্য সম্পদ লুট করতে পারবো। তখন তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে না, এই যে এটা বেলফোর্ড ডিক্লারেশন বলে, এই ডিক্লারেশন দিয়ে তারা করলো কি, ইসরায়েলের জন্য জায়গা রাখলো প্যালেস্টাইনের ভিতরে। আচ্ছা, এরপরে আরেকটা মজার জিনিস হইলো যে প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হইলো, অনেকেই এটা আমি দেখছি যে এটা ট্র্যাক করতে পারে না। প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত এই সৌদি আরব থেকে শুরু করে তুরস্ক, এই পুরাটা ছিল অটোমান এম্পায়ার আন্ডারে, উসমানীয় সাম্রাজ্যের আন্ডারে। তখন কিন্তু এই জর্ডান, ইরাক, লেবানন, সিরিয়া এই নামে কোনো রাষ্ট্র ছিল না, ঠিক আছে? তখন এটা পুরাটারে তারা বলতো লেভান্ট, খ্রিস্টানরা বলতো লেভান্ট, আর এমনিতে অটোমানদের তো এটা ছিলই। এবং আপনি যদি এখনো ইস্তাম্বুলের টপকাপিতে যান, তাইলে আপনি দেখবেন যে ওই টপকাপি যে আছে, জাদুঘর আছে, জাদুঘরের ভিতরে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে চুল, পাগড়ি, লাঠি, আমাদের 4 খলিফার তলোয়ার, এগুলো রাখা আছে। ভাই জাদুঘরে ঢুকি নাই, 50 ইউরো চাই, এর জন্য ঢুকি নাই। না, একবার ঢুকেন, সুবহানাল্লাহ, আপনি এই জিনিসগুলো দেখে খুব ভালো লাগবে। তো আমি যখন দেখলাম ভাই, তখন আমি ক্যাপ্টেন, আমি ইউএন মিশনের ফাঁকে চিন্তা করলাম যে একটু দেখে যাই। তো তখন আমার ভিতরে প্রথম প্রশ্ন আসলো, আরে এই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর 4 খলিফা, এদের জিনিসপত্র ইস্তাম্বুলে কেন? এগুলো তো থাকলে সৌদি আরবে থাকবে। তো তখন আমি ইতিহাসে প্রথম জানলাম যে মক্কা প্রায় 600 বছর অটোমানদের আন্ডারে ছিল, তুরস্কের আন্ডারে। এবং এই যে তুরস্কর যে সুলতান সুলেমান, তারপর এরা যারা ছিল, এরা আমাদের খলিফা ছিল, ঠিক আছে? তো পরে গিয়ে ওই যেহেতু তারা এই পুরো এলাকার মানে দায়িত্বে ছিল, তারা এই সুন্দর করে জিনিসগুলো ওখানে নিয়ে সাজায় রাখছে জাদুঘরে। তো যাই হোক, এখন প্রথম বিশ্বযুদ্ধের সময় আমি 1914 সাল থেকে 18 সালের কথা বলতেছি। তো 15 সালের দিকে যুদ্ধ চলতেছে, তখনই এই ইংল্যান্ড আর ফ্রান্স দুজন মিলে চিন্তা করলো যে এইবারের যুদ্ধে যদি আমরা অটোমান সাম্রাজ্যকে হারায় দিতে পারি, তাইলে এই যে সৌদি আরবের পরে পুরা যে জমিটা আছে, এই জমিটা আমরা 2 ভাগে ভাগ করে নিব। এবং এই জন্য তারা 2জন কূটনীতিবিদরে দায়িত্ব দিল যে এলাকা কার কোনটা হবে।
তো ব্রিটিশদের পক্ষ থেকে আসলো মিস্টার সাইক্স, আর ফ্রেঞ্চদের পক্ষ থেকে আসলো মিস্টার পিকো। এই জন্য এই চুক্তিটার নাম হচ্ছে সাইক্স পিকো চুক্তি। এই সাইক্স পিকো মিলে করলো কি, টেবিলের উপরে ম্যাপ বসাইলো, ম্যাপ বসায়া এই প্যালেস্টাইন থেকে ইরাকের বসরা অথবা হাইফা পর্যন্ত একটা টান দিল, টান দিয়া 2 ভাগ করে ফেললো, করে বললো এই অংশ তোমার আর এই অংশ আমার। যথারীতি মনে করেন যে যুদ্ধে অটোমানরা হারলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে, এবং অটোমান সাম্রাজ্য ভেঙে গেল, ভেঙে গিয়ে তুরস্ক ছোট হয়ে গেল। তো তখন তারা করলো কি, আস্তে আস্তে এই জায়গার মধ্যে ভাগ করা শুরু করলো। 1932 সালে প্রথম একটা রাষ্ট্র এখানে স্বাধীনতা পাইলো, নাম হচ্ছে ইরাক। অনেকে মনে করে যে ইরান আর ইরাক বোধহয় একসময় স্বাধীন হয়েছে, না, 32 সালে ইরাক স্বাধীন হয়েছে। তারপরে 32 সালের পর থেকে আপনি আস্তে আস্তে আগাইলে পরে লেবানন স্বাধীন হইলো, জর্ডান স্বাধীন হইলো, সিরিয়া স্বাধীন হইলো, এবং স্বাধীন হইলো ইসরায়েল, ঠিক আছে, 48 সালে। এবং এগুলো স্বাধীন করে দিয়ে ওরা চলে গেল। এবং ব্রিটিশরা নর্মালি যেটা করে, পেস লাগাই দিয়ে যায় সবসময়। তো যেমন ধরেন ইয়াতে আফগানিস্তান আর পাকিস্তানের মাঝখানে ডুরান্ড লাইন টানছে, ওরা চাইলেই কিন্তু এই পশতুন এলাকাটারে একদম বাদ দিয়ে যে কোনো এক পাশে টানতে পারতো, ওরা করছে পশতুর মাঝখান দিয়ে টানছে। বাংলাদেশ আর কলকাতারে কিন্তু একসাথে রাখতে পারতো, ওরা করছে কি বাংলাদেশ আর কলকাতার মাঝখান দিয়ে টানছে। তো একই রকম ভাবে আরবের এই ম্যাপটা তারা এইভাবে ভাঙছে। ভাঙার পরে কি হলো, এই রাষ্ট্রগুলো দুর্বল রাষ্ট্র হইলো, এবং এক একটা রাজা বানায় দিল, এক একজনরে বাদশাহ বানায় দিল, এক একজনরে, তারা এখানে থাকলো। এবার আসি হচ্ছে ইসরায়েলের প্রসঙ্গে। ইসরায়েল 48 সালে যখন তারা জায়গা দিল, সে ফার্স্টে বললো যে ঠিক আছে আমার থাকতে দিছে, আমি তোমাদের সাথে মিলেমিশে থাকবো। কিন্তু এরপরে ইসরায়েল করলো কি, প্যালেস্টাইন দখল করা শুরু করলো, ইঞ্চি ইঞ্চি করে দখল করা শুরু করলো। এইটা যখন মিশর টের পাইলো, মিশর তখন গামাল আব্দেল নাসের আছে, তার নেতৃত্বে তারা যেটা করলো যে না, ইসরায়েলের তো থামানো যাচ্ছে না, সে তো আস্তে আস্তে প্যালেস্টাইন গিলে ফেলতেছে। তখন তারা মিলে করলো কি, আরব রাষ্ট্রগুলো মিলে ওই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করলো। একটা না, একটা, দুইটা, তিনটা যুদ্ধ করলো। কিন্তু এই যুদ্ধে তারা আবার ইরানের সাথে নিল না, কারণ ইরান শিয়া রাষ্ট্র আর ওরা হচ্ছে সুন্নি। আর ইরান তো অলরেডি মনে করেন যে অন্য কারণে সাফার করতেছে আমেরিকার সাথে। তো তখন তারা করলো কি, এই 3টা যুদ্ধ করলো ইসরায়েলের বিরুদ্ধে, এবং প্রত্যেকবার তারা জিতে যায় যায়, শেষ মুহূর্তে এসে আমেরিকা করে কি, ইসরায়েলের সাথে জয়েন করে, এই যে এখন যেরকম জয়েন করলো, জয়েন করে হারায় দেয়। 3বার হারার পরে আরব রাষ্ট্রগুলা টায়ার্ড হয়ে গেছে। টায়ার্ড হয়ে যাওয়ার পরে আমেরিকা তাদেরকে বললো যে আব্রাহাম অ্যাকর্ড বলতে একটা জিনিস প্রস্তাব করলো, যে বাদ দাও, আর তো যুদ্ধ করে পারবা না তোমরা এক কাজ করো, ইসরায়েলের সাথে গোপনে চুক্তি করে মিলেমিশে থাকো, তাহলে আমরাও আর তোমাদেরকে আক্রমণ করব না। আর এই ফাঁকে আমেরিকা আরেকটা কাজ করলো, সে করলো কি, সৌদি আরবের সাথে একটা চুক্তি করে ফেললো যে এখন থেকে মধ্যপ্রাচ্যের কোন তেল যদি বিক্রি হয়, এটা ইউএস ডলারে বিক্রি হবে। এইটারে বলে হচ্ছে পেট্রো ডলার কূটনীতি। এরপর থেকে পুরা দুনিয়ার নিয়ম চেঞ্জ হয়ে গেল। আগে বিভিন্ন দেশের রিজার্ভ থাকতো স্বর্ণ মুদ্রায়, এই আইনের পর থেকে স্বর্ণ মুদ্রা রিজার্ভ তুলে দেওয়া হলো এবং রিজার্ভ হয়ে গেল ইউএস ডলারে। আচ্ছা, এরপরে যেটা হলো ভাই, এই ইউএস ডলারে যখন রিজার্ভ হয়ে গেল এখানে, এখন আরব রাষ্ট্রগুলো আরো কিন্তু দুর্বল হয়ে গেল আমেরিকার কাছে। এরপরে আমেরিকা এসে বললো কি, ওই বিভিন্ন সৌদি আরব, তারপরে হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, এদেরকে বললো যে আমরা তোমাকে কম ভাড়ায় আমাদের সৈন্য দিব, তোমাদেরকে আকাশ প্রতিরক্ষা দিবে, বিভিন্ন ধরনের প্রতিরক্ষা দিবে, দিয়ে আলটিমেটলি যেটা হইলো যে আপনাকে এবার ট্র্যাক করতে হবে যে গালফ ওয়ারের কথা। গালফ ওয়ারের সময় যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে, সাদ্দাম হোসেন হঠাৎ করে বললো যে আমি আমার তেল ডলারে আর বিক্রি করবো না। ফলাফল কি হইলো, গালফ ওয়ার। সাদ্দাম হোসেনকে ধরা হইলো, ধরে ওই ইরাকেরই একটা পুতুল আদালতে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। আরেকজন লোক ছিল কর্নেল গাদ্দাফি, লিবিয়ার, সেও এই কথা বলছিল যে তেল বিক্রি করব আমি আমার লিবিয়ার মুদ্রায়। এবং সে আরেকটা মানে বিপজ্জনক কাজ করছিল। আপনারা এখন যে ইউরো দেখেন, এরকম সে পুরো আফ্রিকার জন্য সিএফএ নামে একটা মুদ্রা প্রস্তাব করছিল, যে তেল বিক্রি হবে এই মুদ্রায়, সিএফএ তে। তো এইটা যখন আমেরিকা জানলো, এরপরে গাদ্দাফিকেও মেরে ফেললো। ঠিক আছে, আচ্ছা, তো এখন আপনি অবস্থা চিন্তা করেন, ইসরায়েলের বিরুদ্ধে 3বার যুদ্ধ করে আরব রাষ্ট্রগুলো অলরেডি হতাশ, হতোদ্যম, এবং তারা পরাস্ত। ওই পরিস্থিতিতে ইরান করলো কি, প্রক্সি যুদ্ধ শুরু করলো। কিভাবে? লেবাননের হেজবুল্লাহ, ইয়েমেনের হুতি,
আর মনে করেন যে এরপরে আবার ধরেন সিরিয়ার যেসব সন্ত্রাসী শক্তিগুলো আছে, তারপর ইরাকের কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো আছে, সরি মানে ছোট ছোট মিলিশিয়া গ্রুপগুলো আছে, এগুলাকে তারা ট্রেনিং, ফান্ডিং এবং অ্যামুনিশন দিয়ে আস্তে আস্তে শক্তিশালী করলো এবং তারা কন্টিনিউয়াস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকলো। কারণ ইসরায়েলের সাথে কিন্তু ইরানের সরাসরি সীমান্ত নাই, সুতরাং সরাসরি যুদ্ধ করার সুযোগ নাই। তখন ইসরায়েল আমেরিকাকে বলল যে বাঁচার একমাত্র উপায় সেটা হচ্ছে ইরানকে যে কোনো মূল্যে ধ্বংস করতে হবে, আর নাইলে ইসরায়েল রাষ্ট্র টিকানো সম্ভব না। আর আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব যারা আছে, শ্বেতাঙ্গ যারা আছে, তারা জানে যে মধ্যপ্রাচ্যে কন্ট্রোল রাখতে হলে ইসরায়েলকে টিকায় রাখতে হবে ওখানে। এই গিয়ে আপনি এতক্ষণে ক্লারিটি পাইলেন যে কেন ইরানের উপরে এত নাখোশ আমেরিকা।